স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তারেক রহমানকে দেখতে আজও অসংখ্য মানুষের ভিড়, জিয়ার সমাধি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অনির্দিষ্টকালের অবস্থান। ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না, আমরা যমুনা ঘেরাও করব। যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। জাতির ওপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি বলছেন জামায়াতে ইসলামীর আমির। সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের ৬২ কিলোমিটার যেন মরণ ফাঁদ, মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। এবারে বিস্তারিত। ১৯ বছর পর আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। সাবেক প্রেসিডেন্ট জিয়ার বড় ছেলেকে দেখতে আজও অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। জনস্রোতের কারণে গুলশান থেকে জিয়া উদ্যানে পৌঁছতে তারেক রহমানের কয়েক ঘন্টা লেগে যায়। দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে রাত্রি যাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্বিতীয় দিন শুক্রবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দুপুরে বাসা থেকে বের হন। এই সময় বিএনপির পরবর্তী কাণ্ডারিকে দেখতে রাস্তার পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকেন। তারেক রহমান বিজয় সরণি সিগন্যালে পৌঁছার আগেই পুরো এলাকা লোকে লোকারণ্য। তাকে দেখতে ও স্বাগত জানাতে নেতাকর্মীদের যেন উচ্ছ্বাসের শেষ নেই। সকাল থেকে ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশেপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কারো হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার, কেউ বা পোস্টার নিয়ে উপস্থিত হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় আগামী নির্বাচন নিয়ে বেশ আশাবাদী দলটির নেতাকর্মীরা। বিকেল ৪:৪২ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এই সময় তিনি কতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি দোয়া ও মোনাজাত করেন। বাবার কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। রাত ১০:২০ তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। বিকেলে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তারেক রহমান সাভারের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তাকে দেখতে রাস্তার দুই পাশে অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় করায় সাভার পৌঁছতে তার বেশ সময় লাগে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন। আজ জুমার নামাজের পর মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। এক পর্যায়ে তারা যান চলাচল বন্ধ করে দেন এবং অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের বলেন, শহীদ হাদি হত্যায় জড়িত ও পরিকল্পনাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যদি এই হত্যার বিচার না হয় তাহলে আসলে বাংলাদেশ কোন পথে এগোচ্ছে এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে হচ্ছে একটাই, সেটা হচ্ছে যদি প্রশাসন ন্যায় বিচার করতে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে নিজে হাতে ক্ষমতা তুলে নিতে বাধ্য হবে। আপনাদেরকে বলেছি যতক্ষণ পর্যন্ত এই খুনিদের গ্রেফতার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পদত্যাগ করতে পারবেন না। হাদির খুনিদের বিচার করাই হচ্ছে সমাধান। আমরা জানতে চাই এখন পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কি কি পদক্ষেপ নিয়েছে এই খুনিদের গ্রেফতার জন্য। ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরা কঠোর
কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব, সারা বাংলায় প্রকট দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। তাতেও যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। দর্শক, শাহবাগে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। সীমান্ত, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন, আর সরকারের পক্ষ থেকে কেউ কি এসেছেন? আনোয়ার, জুমা নামাজের পর থেকে চলা এই আন্দোলন, অর্থাৎ শহীদ শরীফ আদি যে বিচারের দাবিতে যে শাহবাগে যে আন্দোলন, সেটি তীব্র শীত উপেক্ষা করে এখনও চলছে। একেবারে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সমর্থকরা জড়ো হয়েছেন। যত রাত গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে যুক্ত হচ্ছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি, সেই জুমার নামাজের পর থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদির যে হত্যার বিচারের দাবিতে একাকার হয়ে আছেন যে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্লোগানে পুরো শাহবাগে মুখরিত হয়ে উঠছে। তাদের একটাই দাবি, সেই ওসমান হাদির যে বিচারের দাবি তারা জানিয়ে যাচ্ছেন বারবার। আমরা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিকেলে সরকারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সাথে যোগাযোগ করা হয়েছে। সেখানে 3 জন উপদেষ্টা রাতে আসার কথা রয়েছে। তারা এসে এখানে তাদের সাথে সামিল হবেন। তারা কি বলবেন তারপরে হয়তো সে বিস্তারিত জানা যাবে। কিন্তু এখন পর্যন্ত তাদের যে স্লোগানে তারা উত্তাল করে তুলেছেন পুরো শাহবাগ। তারা বলছেন এই বিচারের শেষ দেখা না পর্যন্ত তারা এই শাহবাগ ছাড়বেন না। অর্থাৎ তারা যে সরকারকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময় শেষ হওয়ার পরে কিন্তু তারা আবারও সেই শাহবাগে তারা উত্তাল করে তুলেছেন বিচারের দাবিতে। তারা বলছেন এই বিচারের শেষ দেখা না পর্যন্ত তারা এই লাগাতার কর্মসূচি তারা চালিয়ে যাবেন। পাশাপাশি এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি, যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে তারা কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি এই আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে তারা ঘোষণা দিয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, পুরো শাহবাগে যত সময় যাচ্ছে তত মানুষের সে সময় বাড়ছে। একেবারে বলা চলে পুরো আস্তে আস্তে সেটি পরিধিও বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব তিনি ঘোষণা করেছিলেন যে সরকারের পক্ষ থেকে যারা আসবেন তাদের কাছ থেকে যদি একেবারে সুনির্দিষ্ট কোনো তথ্য না পান সে পর্যন্ত তারা এই আন্দোলনে তারা থাকবেন। একেবারে তারা এমনটি ঘোষণা করেছিলেন। আনোয়ার, চলছে সেই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলে সেটি এখন দেখার বিষয়। সীমান্ত, যান চলাচল স্বাভাবিক করার ব্যাপারে কোনো উদ্যোগ কি দেখতে পাচ্ছেন? আনোয়ার, যান চলাচল স্বাভাবিক ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া নয়। তবে শাহবাগের যে প্রধান সড়ক, মূল সড়ক অর্থাৎ যে মোড়টা রয়েছে সেটি এখন তাদের দখলে আছে, ছাত্র জনতার দখলে আছে। তবে দুই পাশ দিয়ে কিছু সংখ্যক যে যানবাহনগুলো আছে সেগুলোকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তারা। দুই পাশ দিয়ে অর্থাৎ যান চলাচল চলছে। তবে প্রধান সড়কের যে মাঝখানে মোড়টা রয়েছে সেটিতে কোনো ধরনের যান চলাচল বন্ধ রয়েছেন। তবে এটি ছাড়ার ব্যবস্থা নেই, এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেওয়া হয়নি। তবে তারা বলেছিলেন যে আগামীকাল যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষা আছে, পরীক্ষার জন্য তারা মূল যে প্রধান সড়কটি তারা ছেড়ে দেবেন, তারা এক পাশে গিয়ে আন্দোলন করবেন। পাশাপাশি তারেক রহমান সেই শহীদ ওসমান হাদির যে কবর জিয়ারত করার কথা রয়েছে, তাদের বিএনপির পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছিলেন যে এই তাদের আন্দোলন বিএনপির এই তারেক রহমানের আসার জন্য কোনো হুমকি নয়। তারা যখন আসবে তারা এই পথটা ছেড়ে দিয়ে তারা পাশে গিয়ে দাঁড়াবেন। যখন তারেক রহমান কবর জিয়ারত করে চলে যাবেন তারা আবারও সেই শাহবাগ মোড়ে অবরোধ করবেন। তারা এই ব্যবস্থা করবেন। পাশাপাশি তারা তারপরে কিন্তু তারা এই শাহবাগের যে মোড় তারা ছাড়বেন না, তারা এমনটি ঘোষণা দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা এখানে আসার কথা রয়েছে রাতে। তারা আসলে তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেলে তারা কিন্তু এই শাহবাগ মোড় ছাড়বেন না, এমনটিও তারা জানিয়েছেন। আনোয়ার,
এই শাহবাগের এই কতক্ষণ পর্যন্ত সেই আন্দোলন চলে সেটি এখন তাদের উপরে নির্ভর করছে, কখন তারা বিরতি দিবেন কিনা বা এই আন্দোলন কত দূর পর্যন্ত তারা নিয়ে যাবেন। তবে যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, বিভিন্ন নারী শিশুরাও রয়েছেন এই আন্দোলনে। আমরা দেখেছি তাদেরকে কম্বল দেওয়া হয়েছে রাত্রি যাপন করার জন্য, তাদেরকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ যারা এখানে থাকবেন তাদের নিরাপত্তা, তাদের সবকিছু ব্যবস্থা ইনকিলাব মঞ্চ থেকে করা হচ্ছে। তারপরও তারা এই রাত্রি যাপন এখানে করবেন, তাদের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন, এমনটি তারা ঘোষণা দিয়েছেন। আনোয়ার, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের যে হাদি হত্যার বিচারের দাবিতে যে আন্দোলনের সর্বশেষ। জি সীমান্ত, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। জামায়াতে ইসলামীর আমির শফিক রহমান বলেছেন, জাতির উপর এখনও কালো ছায়া রয়েছে, এটি দূর না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। আজ ঢাকায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এই কথা বলেন। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি যুবকদের বেকারত্ব দূর করতে চায় বলে জানান দলটির আমির। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 2026-27 মেয়াদের সংগঠনের নেতৃত্ব নির্বাচন করতে সারা দেশ থেকে 6,500 সদস্য এতে যোগ দেন। আমরা দিন বিজয়ের যে স্বপ্ন দেখেছি। জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইসলামী চিন্তাবিদ ও কয়েকটি দেশের ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন। অতিথিদের আলোচনা পর্বে সমসাময়িক রাজনীতি ও জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি ওঠে। শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে। নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়, কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। আজকে 8টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, অনেক পেপার পত্রিকা এর মধ্যে অনেক রকমের বিদ্বেষ হচ্ছে, এই জোট ভেঙে যাচ্ছে, এই সর্বনাশ হচ্ছে, অমুকে চলে যাচ্ছে, আসলে কিচ্ছু না, সব ভুয়া। 24-এর গণঅভ্যুত্থানের চেতনা ম্লান করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন ছাত্র শিবিরের বিদায়ী সভাপতি। আমরা কোন ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। আমাদেরকে মৃত্যু নিয়ে, আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে পা রেখেছি শাহাদাতের তামান্না নিয়ে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির জানান, ইনসাফের ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে কাজ করছে তার দল। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই। পরে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম ও সিবগাতুল্লাহ সিবগা সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁদপুরের মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছে। এমভি জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মধ্যে গত রাতে এই ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে নৌপুলিশ। যাত্রীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট 3। চাঁদপুরে মেঘনা নদীতে পৌঁছার পর ঘন কুয়াশার কারণে এটি ধীর গতিতে চলছিল। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার 9-এর সাথে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের এক পাশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রাজধানীর গুলিস্তান 0 পয়েন্ট এলাকায় একটি মার্কেটে আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় খদ্দরবাজার শপিং কমপ্লেক্স নামের ওই মার্কেটের আগুন সন্ধ্যায় নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের ভেটখালি পর্যন্ত 62 কিলোমিটার রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। যত্রতত্র খানাখন্দে ভরা, ফলে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ভোগ পোহাচ্ছেন সাতক্ষীরা সদরসহ 5টি উপজেলার প্রায় 15 লাখ মানুষ। ভোগান্তিতে পড়ছেন সুন্দরবনমুখী পর্যটকরা।
1998 সালের পর থেকে সংস্কার না করা এবং গত 2 বছর বেশ কয়েকবার টানা ভারী বর্ষণের কারণে সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের ভেটখালি পর্যন্ত 62 কিলোমিটার চলাচলের অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালক ও পর্যটকরা। রাস্তা আমাদের চলতে রাস্তা খারাপ হওয়ার কারণে টায়ারটিও থাকতেছে না, গাড়ি খেয়ে যাচ্ছে। এই সড়কের যে অবস্থা, আমরা যারা একদম সুন্দরবনে যাই, দ্বিতীয়বার মনে হয় না যে সুন্দরবনে যাওয়ার মতো পরিবেশ থাকে। খুব খারাপ অবস্থা। রাস্তাতে চলাচলের খুব অসুবিধা হয়, কারণ এই যে রাস্তা সমতল নাই, কোনো জায়গায় কোনো জায়গায় বৃষ্টির কারণে অনেক সময় পানি বেঁধে থাকে। মাঝে মধ্যে কিছু সংস্কার কাজ হলেও তা টেকসই হয়নি। তৈরি হয় বড় বড় গর্ত, ফলে যানজটের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় অনেক যানবাহন 20 কিলোমিটার ঘুরে আশাশুনি হয়ে যাতায়াত করছে। 4-5 বছর যাবত কোনো মেরামত নেই, আর তাতে আমার পিসির উপরে ইডিসলিং, এটা আমার মনে হয় কোনো ডিস্ট্রিক্টে নেই বাংলাদেশে। গাড়ি রাস্তার নিচে পড়ে যাওয়া সবসময় হইতে আছে, সবসময় অ্যাক্সিডেন্ট। যে রাস্তা এটা মানে গাড়ি চলার রাস্তা পরিবেশ না। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান 2019 সালে রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। আশা করি আমরা আগামী 2026 সালের মধ্যে কাজটা শেষ করে ফেলতে পারবো। আর কাজের সময় ইন দ্য মিন টাইম আসলে রাস্তা কিছুটা খারাপ হয়ে যাচ্ছে, তো মানুষের জনভোগান্তি হচ্ছে, তার জন্য আমরাও দুঃখিত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে যাতে যতটুকু আমাদের মেরামত করে রাখা সম্ভব হয় আমরা সেটা চেষ্টা করবো আর কি। স্থানীয়রা বলছেন সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের ভেটখালি পর্যন্ত মেরামত হলে সুন্দরবনমুখী পর্যটকরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম অনেকটা কমেছে। সব ধরনের সবজির দাম রয়েছে নাগালের মধ্যে। ভরা মৌসুমে সবজির সরবরাহ বেশি এবং দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। রাজধানীতে বেড়েছে শীত, এর প্রভাব পড়েছে শুক্রবারের বাজারে। অন্য দিনের চেয়ে লোকজনের আনাগোনা কম, বলছি কারণ বাজারের চিত্র। বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজির সমাহার। বেশ কিছুদিন ধরে সেঞ্চুরি পার করা কাঁচামরিচের দামও কমেছে। প্রকারভেদে 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, শিম, লাউ সহ অন্যান্য সবজিতে ভরপুর কাঁচা বাজার। দামও রয়েছে নাগালের মধ্যে। দাম বেড়েছে করলা এখন 60 টাকা, আর টমেটো আজকে 60 টাকা, টমেটোর দামটা কমে আছে। আর গাজর 40, মরিচের দামটা একটু বেশি, মরিচ আজকে 80 টাকা করে। আগের তুলনায় আজকে দাম একটু বাড়তি, আর লোকজন আজকে অনেকটাই কম। এখন তো শীতের ভরপুর মৌসুমের সময়, এই মৌসুমের সময় যদি একটু গ্রাহকেরা কম রেটে সবজি না কিনতে পারে তাহলে আর কোন সময় কিনতে পারবে? শীতকালীন সবজি হিসেবে যেভাবে দাম থাকার কথা ওইভাবেই দেখি আছে। পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 90 টাকায়। এখন প্রতি কেজি পেঁয়াজ 60 থেকে 65 টাকায় পাওয়া যাচ্ছে। এক সপ্তাহ আগে থেকে আজকে মোটামুটি একটু দাম মোটামুটি এরকম যদি কম দামে থাকে তাহলে মানুষের জন্য একটু সহনীয়, লিবারাল হয়। তো এছাড়া তো আমাদের জন্য আসলে কষ্টকর হয়ে যায়। পেঁয়াজের দাম বর্তমান আগের সপ্তাহে আসলো 80 টাকা কেজি, আর মাঝাতে মানে পরশু দিন কালকেও বেচছি মানে 55 টাকা 50 টাকা, আর আজকে বেচতেছি 60 টাকা। তবে বাড়তি দাম রয়েছে চালের। প্রকারভেদে 60 টাকা থেকে শুরু করে 90 টাকা পর্যন্ত প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে। বাজারে পাওয়া যাচ্ছে খালবিলের মাছ, এজন্য মাছের দাম স্থিতিশীল রয়েছে। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে কুমিল্লার 9 সংসদীয় আসন। বিএনপি ও জামাতের নেতাকর্মীরা গণসংযোগ ও সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 9 আসন। গুরুত্বপূর্ণ এই আসনটিতে রয়েছে লাকসাম রেলওয়ে জংশন। 1991 সালে এই আসনটি ছিল বিএনপির দখলে। 1996 সালে এই আসনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী। 2001 সালে পুনরায় আসনটির দখল ফিরে পান বিএনপি, কিন্তু 2008 সালের পর থেকেই চলে যায় আওয়ামী লীগের দখলে। তবে জুলাই আন্দোলনের পর বদলে যায় রাজনীতির গতিপথ। প্রার্থী বাছাইয়ে এবার কোনো রকম ছাড় দিতেই নারাজ স্থানীয় ভোটাররা। হ্যাঁ, প্রার্থী যদি সৎ এবং তার নেতাকর্মীরা যদি সৎ হয় তাহলে উন্নয়ন সম্ভব। এমন একজন নেতা এবং আমার নেতার অনুসারী যারা কর্মী আছেন ওনাদেরকে আমরা আশা করি
যে লাকসাম মনের মধ্যে মানুষ বেছে নেবে। মনোরগঞ্জ এবং লাকসামের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলা এরকমভাবে অন্যান্য যত কাজ কারবার আছে সবগুলো যেন সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি যে প্রাথমিক প্রার্থী তালিকা দিয়েছিল তা নিয়ে তৃণমূলে ক্ষোভ ও বিভক্তি লক্ষ্য করা গেলেও এবার আসনটি ফিরে পেতে মরিয়া বিএনপি। বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবসাতে সংযুক্ত করা, আমাদের নদীপথ, এই যে ডাকাতিয়া নদীকে পুনর্খনন করে আমাদের যে কার্জন খাল থেকে শুরু করে অনেকগুলা খাল আজকে এগুলো জমিতে পড়ে দিয়েছে, এগুলো পুনরুদ্ধার করে খালে আগের মতন। অন্যদিকে দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ না থাকায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ঘরে ঘরে পরিকল্পিত প্রচার চালাচ্ছেন জামায়াতের প্রার্থী। পাশাপাশি ইসলামী আন্দোলনের প্রার্থী সেলিম মাহমুদও রয়েছেন প্রচারণায়। ভোটারদের মাঝে একটা ব্যাপক আগ্রহ আছে, কারণ একটা প্রজন্ম দীর্ঘদিন থেকে ভোট দিতে পারে নাই। কার্যত 2008 সালের পরে এই দেশে আর কোনো নির্বাচনে হয় নাই, এবং লাকসাম বাইপাসের একটা অংশ হয়েছে, আর একটা অংশ বাকি আছে। এখানে নিত্য নৈমিত্তিক জ্যাম থেকে যায়, যে এটাকে 2 লেন আছে, এটাকে 4 লেন করা, এবং বাগমারার যে অংশটা 2 লেন সেটাকে 4 লেন করে কার্যত নোয়াখালী কুমিল্লা সড়কটাকে পূর্ণতা রূপ দেওয়া, এবং লাকসাম থেকে নারায়ণগঞ্জ হয়ে যে রেল লাইন চালু করা, যার মাধ্যমে প্রায় 120 কিলোমিটার দূরত্ব কমে যাবে। জাতীয়ভাবে সড়ক গঠনের ক্ষেত্রে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তফসিল ঘোষণার পর স্থানীয়রা অপেক্ষায় আছেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ ও যোগ্য একজন প্রতিনিধি বাছাই করে পাঠানোর। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নাট্য পরিচালকদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হলো ডিরেক্টরস ডে। আজ মুন্সিগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি রিসোর্টে দিনব্যাপী আয়োজন টেলিভিশন নাট্য নির্মাতাদের মিলন মেলায় পরিণত হয়। নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড আয়োজিত অনুষ্ঠানে নাটক ও চলচ্চিত্রের শিল্পীরাও অংশ নেন। দিনব্যাপী খেলাধুলা, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন সবাই। আয়োজকরা জানান, দর্শকদের বিনোদনের চাহিদা মেটাতে সারা বছর নির্মাতারা ব্যস্ত থাকেন। এই দিনটিতে তারা সুযোগ পেলেন পরিবার ও সহকর্মীদের নিয়ে আনন্দ উদযাপনের। আন্তর্জাতিক নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নাইজেরিয়া সরকারের সাথে সমন্বয় করে উত্তর পশ্চিমের সোকোটো রাজ্যে একাধিক শক্তিশালী হামলা চালানো হয়েছে। ট্রাম্প অভিযোগ করেন, এই গোষ্ঠী নিরপরাধ খ্রিস্টানদের নির্মমভাবে হত্যা করছে। এই হামলাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান আখ্যা দিয়েছেন নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা। এর সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই বলে জানান তিনি। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শান্তি আলোচনার মধ্যেই থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘাত অব্যাহত রয়েছে। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার ভোরে থাইল্যান্ডের বিমান বাহিনী যুদ্ধ বিমান দিয়ে সীমান্তের একটি গ্রামে ধারাবাহিকভাবে 40টির মতো বোমা ফেলেছে। বোমা বর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে ওই গ্রামে প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি থাই কর্তৃপক্ষ। 7 ডিসেম্বর আগের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাতে জড়ায় দুই দেশ। মালয়েশিয়ায় 1MDB নামের প্রকল্পে রাষ্ট্রীয় তহবিলের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে 15 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ আদালত তাকে ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করে। 72 বছর বয়সী নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত 4টি এবং অর্থ পাচারের 21টি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয়, নাজিব 1MDB থেকে প্রায় 53 কোটি 90 লাখ ডলার অবৈধভাবে স্থানান্তর করেছিলেন। নাজিব এর আগে 2020 সালে 1MDBর প্রায় 99 লাখ ডলার তহবিল আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হন। ওই মামলায় তাকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে তার সাজা কমিয়ে করা হয় 6 বছর। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তারেক রহমানকে দেখতে আজও অসংখ্য মানুষের ভিড়, জিয়ার সমাধি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অনির্দিষ্টকালের অবস্থান। জাতির ওপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি বলছেন জামায়াতে ইসলামীর আমির। এবং সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের 62 কিলোমিটার যেন মরণ ফাঁদ, মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা।
ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।